আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন জাজের ছবি আমার পাশেই, ওল্ড বেইলির জাজ রিচার্ড মার্কস, কিংস কাউন্সিল আপনার স্পিচ দিচ্ছিল ওল্ড বেইলিতে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে, এবং সে বলছি কি মার্ডার ফর গেইন ডিউরিং দ্য মার্ডারস লাইফ সেন্টেন্সিং। তাকে শাস্তি দেওয়ার সময় জাজ বলছে কি তুমি এই মার্ডারটা করেছো গেইন করার জন্য, ফাইন্যান্সিয়াল গেইন করার জন্য। এটা সে আপনার পরিষ্কার বলছে, এখানে অন্য কোনো কারণ নাই। এই মার্ডারের কারণটা ছিল গেইন করার জন্য, ফাইন্যান্সিয়াল গেইনের জন্য। এটা আপনার জাজ বলছে। আরো অনেকগুলো জাজের বক্তব্য আছে, আমি একটু সংক্ষেপে মেইন পয়েন্ট গুলা বলার চেষ্টা করব, কারণ এটা এত বেশি মানে লং সেন্টেন্সিং রিমার্ক গুলো আছে যেগুলো আমার পক্ষে সবগুলো বলা সম্ভব না। সেখানে আপনার মেইন পয়েন্ট গুলো আমি নোট করছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। দ্য প্রসিকিউশন সেড যে পুলিশ যেটা যারা প্রসিকিউট করছে তারা বলছে কি CCTV appeared to show Michelle struggling to carry the unwieldy suitcase because it contained a body. যে পুলিশের যে ব্যারিস্টার সে বলছিল কি মিশেলকে দেখা গেছে সে আপনার সুটকেসটা খুব হেভি সুটকেসটা ক্যারি করছিল, আর হেভিনেসের কারণটা হলো ওই বডিটা, তার বৃদ্ধার বডিটা ওই সুটকেসের মধ্যে ছিল। The suitcase was later found on the roof of a neighbor's shed. এবং এই সুটকেসটা পরে পাওয়া গেছিল আপনার রুফের মধ্যে একটা নেইবারের শেডে। Although no forensic evidence was discovered from the suitcase, এবং Miss Chang's DNA was identified on a blood-stained tea towel in a pocket. এখানে অনেক এভিডেন্স তারা ডিএনএ অ্যানালাইসিস করছে, এভিডেন্স বাইর করার চেষ্টা করছে, এবং তার ব্লাড স্টেইন যেগুলো সেখান থেকে তাদের আপনার ডিএনএ মিলে গেছে। এবং দ্য প্রসিকিউশন ক্লেইমড জেমা মিচেল planned to murder the vulnerable divorcee and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000. এবং বলছে কি এই মহিলা তাকে হত্যা করার চেষ্টা হত্যা করেছিল তার সম্পদকে ইনহেরিট করার জন্য, 700,000 পাউন্ডের সম্পদকে ইনহেরিট করার জন্য, উত্তরাধিকারী হওয়ার জন্য, এবং তার উইলকে নকল করেছিল, উইল নকল করে এটা সে করেছিল। এবং the 38-year-old came up with a plan after Miss Chang backed out of giving her 200,000 to pay for repairs to Michel's 4 million dilapidated family home. Jurors were told. এবং জুরিকে বলা হয়েছে কি, পুলিশ বলছে কি যখনই এই মহিলা 200,000 পাউন্ড দেয় নাই, 200,000 পাউন্ড দেওয়াটা অসমর্থ হয়েছিল, তখন এই মহিলা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। এবং পুলিশের যে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর সে বলছে কি দ্য মোটিভেশন ফর Gemma Mitchell's actions was money, and she showed a significant degree of planning. তার এটার কারণটা ছিল একমাত্র তাকে হত্যা করে তার পয়সাগুলো অর্জন করা, এবং সে অনেক প্ল্যানিং করেছিল, বিশাল একটা প্ল্যান করছিল, তার উইলকে আপনার নকল করেছিল, এবং সমস্ত
এই প্ল্যানিং গুলো ছিল একটা বিশাল, এবং and calculation as she attempted to cover up her horrific actions, এবং তার ক্যালকুলেশনটা ছিল খুবই একদম প্ল্যান্ড ক্যালকুলেশন। সে চাইছিল কিভাবে তার এই বিশাল কাণ্ড কীর্তনে ভয়ঙ্কর ব্যাপারটা কিভাবে সে কভার করতে পারে, মানুষ যেন না বুঝতে পারে। তারপর আপনার she was so desperate to obtain the money, সে এত ডেসপারেট ছিল পয়সা পাওয়ার জন্য, she needed to complete the renovations on her house, কারণ তার রিনোভেশন, ঘরের যে রিপেয়ারিং এর দরকার ছিল সেটা খুবই জরুরি হয়ে পড়েছিল, এবং তার জন্য তার পয়সার দরকার ছিল, এবং এই কারণেই তাকে সে হত্যা করার পরিকল্পনা করেছিল। sought to take advantage of Deborah's goodwill, এবং take advantage of মানে ওই যে মহিলা, তার যে একটা সরল মনের মহিলা ছিল, এটার সে আপনার অ্যাডভান্টেজ নিয়েছিল। এবং when Deborah changed her mind, ওই যে বৃদ্ধ মহিলাটার নাম হইল ডেবোরা, সে যখন তার মাইন্ডকে চেঞ্জ করছে, যে পয়সা দিবে না এটা বলছে, she callously murdered her, সে খুব নিষ্ঠুর ভাবে তখন তাকে হত্যা করেছিল, জাজ বলছে। and embarked upon an attempt to fraudulently obtain her estate, এবং তাকে হত্যা করে খুব ফ্রডুলেন্টলি প্ল্যান ওয়েতে তার সমস্ত সম্পদগুলোর এস্টেট, যে ধন সম্পদ পয়সা কড়ি যা আছে ওগুলোর মালিক হওয়ার জন্য সে চেষ্টা করেছিল। এগুলো সব আপনার জাজের বক্তব্য। এবং জাজ আরো বলছে কি, যে jurors viewed the CCTV footage of Mitchell arriving to Miss Chang's home carrying a large blue suitcase allegedly containing her murder kit on the morning of June 11 that year. ওই বছরের সকালবেলা সে একটা সুটকেসে করে, তার বিভিন্ন এমটি সুটকেসে করে বিভিন্ন কিট, মানে তাকে হত্যা করার যে ছুরি টুরি বা অস্ত্রপাতি যা দরকার আছে এগুলো ক্যারি করে এই মহিলার ঘরে আসছিল সকালবেলা। এটা পুলিশ বলছে, এটা সিসিটিভিতে দেখা গেছে, সে ওই সুটকেসটা নিয়ে এই মহিলার ঘরে আসছিল। More than 4 hours later, 4 ঘন্টারও পরে, she emerged from the property in Wembley, প্রায় 4 ঘন্টারও পরে সে ওয়েমলির ওই ঘর থেকে বেরিয়ে আসছিল, ওই বৃদ্ধা মহিলার ঘর থেকে বেরিয়ে আসছিল আপনার নর্থ ওয়েস্ট লন্ডনের ওই ওয়েলিসডনের ওখানে। The suitcase appearing bulkier and heavier, সে সুটকেস নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসছিল। তখন দেখা গেছে সিসিটিভির মধ্যে সুটকেসটা খুবই হেভি ছিল। যখন সে ঘরে ঢুকছিল সুটকেস নিয়ে, তখন ছিল সুটকেসটা খালি, এমটি সুটকেস, ওখানে তার হতে ছুরি টুরি এগুলো ছিল কাটাকাটি করার। কিন্তু যখন বেরোয় আসছিল ওই বাড়ি থেকে, তখন দেখা গেছে সুটকেসটা খুবই হেভি, কারণ তখন সে তাকে কেটে সুটকেসের মধ্যে ভর্তি করেছিল। The prosecution said CCTV appeared to show Mitchell struggling to carry the unwieldy suitcase because it contained the body, এবং মহিলাটা খুব স্ট্রাগল করতেছিল, সিসিটিভির মধ্যে দেখা গেছে, কারণ ওইটা খুবই হেভি সুটকেস ছিল, কারণ ওখানে একটা মানুষের মৃতদেহ সুটকেসের মধ্যে ছিল। After the victim's lodger reported her missing, Michelle claimed she had gone to visit family friends somewhere close to the ocean as she was feeling depressed. এবং মিশেল বলছে কি, সে আসলে ওর লজাররা বলছে কি, তাকে মানে রিপোর্ট করেছিল তাকে মানে সে ঘরের থেকে মিস হয়ে গেছিল, কিন্তু মিশেল তখন ওইটা তাদেরকে বলছে কি, সে তার একটা ফ্যামিলি ফ্রেন্ডকে
ভিজিট করতে গেছে, আপনার সমুদ্রের নিকটবর্তী, সামহার ক্লোজ টু ওশেন, কারণ সে খুব ডিপ্রেসড ছিল। এই জন্য সে তার ফ্রেন্ডদেরকে, ফ্যামিলিদেরকে ভিজিট করতে গেছে। এই কথা সে তার লজারদেরকে, টেনেন্টদেরকে বলছে। অন জুন 26, আপনার ওই বছরের তখন 26 তারিখে, she has stored the body outside the suitcase in the boot of a hire car and drove to Devon. কিন্তু সে তার বডিটা, এই ভারী বডিটা তাকে কাটাকাটি করে সুটকেসের মধ্যে ভর্তি করে তাকে ডেভনে নিয়ে গিয়েছিল। এটাই হলো আপনার আসল ঘটনা। এবং সেখানে একটা হলিডে মেকার যারা ছিল, তারা সেটা, তার হেডলেস বডিটা আপনার একটা স্টেপের নিচে, একটা মানে স্টেপ, মানে ওখানে যে জঙ্গলা কিংবা একটা জায়গার মধ্যে তার মানে হেডলেস বডিটা পাইছে, এবং তারপরে তারা পুলিশকে রাখছে। আপনারা এখন শুনবেন, আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন। A comminuted fracture to the skull, as well as multiple rib fractures. As part of your degree, you were taught anatomy, and you included on your website, which advertised your services as an osteopath, the fact that you had experience in the dissection of human bodies. That no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you, and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Georgita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence, although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain,
and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her. You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand, and the statutory surcharge will apply. Would you please take the defendant downstairs? দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। ওল্ড বেইলির জাজ সে যাবজ্জীবন কারাদণ্ড দিল, লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং দেওয়ার আগে সে বিভিন্ন কারণগুলো একের পর এক বলছিল, এবং সেখানে সে কনসিডার করেছে কোন কোন কারণগুলো তার অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস, এবং কোন কোন ফ্যাক্টর গুলো মিটিগেটিং ফ্যাক্টর, যে অপরাধের মাত্রাটা একটু কমে গিয়েছে। এগুলো বলছে কি এটা এত বেশি সিরিয়াস, যদিও তার একটা গুড ক্যারেক্টার, প্রিভিয়াস কোনো কনভিকশন নাই, এটা খুবই সীমিত পরিমিত একটা ডিসকাউন্ট তাকে দিয়েছে। এগুলো বিভিন্ন কারণ আপনার একের পর এক বিভিন্ন রিজন গুলা দেওয়ার পরে সে সিদ্ধান্তে উপনীত হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্টের, এবং বলছে কি মিনিমাম 34 ইয়ার্স তাকে প্রিজনের মধ্যে থাকতে হবে। আমি এখন কতগুলো জিনিস বলবো যে কেউ যদি অ্যারেস্টেড হয়, কারণ এগুলো এত বেশি সিরিয়াস, এখানে আপনার কোনো অভিজ্ঞতা সম্পন্ন এক্সপেরিয়েন্সড আপনার ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর ছাড়া আপনার রিপ্রেজেন্টেশন আপনি সিকিউর করতে পারবেন না। অনেকে আমার কাছে আসে যে ইস্ট লন্ডনের বিভিন্ন ইমিগ্রেশন লয়ার যারা আছে আমার কাছে বলে যে আজম ভাই এই ক্লায়েন্টটা আপনার কাছে পাঠালাম, কিন্তু অনেক লেটে তখন ক্লায়েন্টরা আমার কাছে আসে। ওই স্টেজে অনেক সময় আমার পক্ষে কেস নেওয়াটা সম্ভব হয় না, কারণ এখানে অনেকগুলো স্টেপ পার হয়ে গেছে, টু লেট। আপনাদেরকে বুঝতে হবে, আপনাকে যেতে হবে শুরু থেকেই একটা ক্রিমিনাল ল যারা প্র্যাকটিস করে। এখানে সিভিল ল এবং ক্রিমিনাল ল দুই ধরনের আইন এই দেশের মধ্যে আছে। ইমিগ্রেশন বলেন, হাউজিং বলেন, ডিভোর্স বলেন, প্রপার্টি বলেন, এগুলো সবগুলো সিভিল ল। আর ক্রিমিনাল ল হইল ক্রিমিনাল কোর্টের মধ্যে, পুলিশ স্টেশনের মধ্যে, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টের ল এবং প্রসিজার গুলো হইল সম্পূর্ণ ভিন্ন। সেখানে আপনি কোন সিভিল ল লয়ারের কাছে গেলে ক্রিমিনাল ল সলিসিটরের যে এক্সপার্টিস যেটা তাদের সেটা থাকবে না, কারণ তারা সিভিল কোর্টের মধ্যে ডিল করে। আর আমরা ডিল করি নিত্য নৈমিত্তিক প্রতিদিন পুলিশ স্টেশনে এবং ক্রিমিনাল কোর্ট গুলোতে। আমরা যেহেতু শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করি, আমি আমার সমস্ত কাজগুলো হলো পুলিশ স্টেশন এবং ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট, ক্রিমিনাল ল এর উপরেই আমরা শুধু প্র্যাকটিস করি। আমরা অন্য কোনো এরিয়া অফ ল আমরা প্র্যাকটিস করি না। আমি যেই ব্যারিস্টারদেরকে এনগেজ করি তারাও পিওরলি ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। কারণ হইলো কি, এই এরিয়াটা এত র্যাপিডলি চেঞ্জিং এরিয়া অফ ল, এত ভাস্ট, এত বিশাল, এখানে আপনার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স এটার দরকার খুবই বেশি। অনেক আপনার জিনিসগুলো আছে
যে কোন কোন জিনিসগুলো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস, কোন জিনিসগুলো মিটিগেটিং ফ্যাক্টরস, আপনার কেসের আপনার সাইডে ফেভারে কোন পয়েন্টগুলো আছে, ডিসফেভার কোনগুলো আছে, কিভাবে এগুলোকে আর্গিউ করতে হবে, কিভাবে এভিডেন্স গ্যাদার করতে হবে, কিভাবে পুলিশ থেকে আপনার কেসের ডকুমেন্টস গুলো আপনি মানে ডিসক্লোজার গুলো নিতে হবে। এগুলো বিভিন্ন প্রসিজার গুলো আছে যেগুলো ক্রিমিনাল ল সলিসিটররা একমাত্র এই প্রসিজার, এই ল গুলো অবহিত আছে, জানা আছে, তারা এগুলো ঠিক মতো করতে পারবে। সুতরাং being arrested, being prosecuted, or being investigated for a criminal offense can have a huge impact on your personal and professional life. Even relatively minor allegations can have enormous and long lasting consequences on your career, private life, and ultimately your liberty. So it is important to have a specialist criminal defense solicitor from the beginning. আপনাকে যদি অ্যারেস্ট করে, প্রসিকিউট করে, ইনভেস্টিগেট করে, তাহলে এটা আপনার জীবনের উপরে, জীবিকার উপরে বিশাল একটা প্রভাব আসবে। আপনার পরিবারের উপরেও এই প্রভাবটা পড়বে। আপনার ব্যক্তিগত জীবন, প্রফেশনাল লাইফের উপরেও এই প্রভাবটা আসবে। ইভেন ছোটখাটো অপরাধের জন্য হলেও এটা একটা বিরাট লং লাস্টিং কনসিকুয়েন্স আপনার ক্যারিয়ারের উপরে ফেলবে এবং আপনার ব্যক্তিগত জীবন এবং আলটিমেটলি আপনাকে প্রিজনেও যেতে হতে পারে। সুতরাং শুরু থেকে আপনাকে দিতে হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, যাদের এক্সপেরিয়েন্স আছে, যাদের এক্সপার্টিস আছে, যারা অনেক বছর ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছে, তাদের কাছে যেতে হবে। মনে করেন আমি 25 ইয়ার্স ধরে আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছি, আমি অন্য কোনো এরিয়া অফ ল আমি প্র্যাকটিস করি নাই। আমার অফিসটা আমি পার্টিকুলারলি আমি শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি। সুতরাং আমার যে ব্যারিস্টাররা আছে দেশের বিভিন্ন অঞ্চলে, ম্যানচেস্টার, বার্মিংহাম, মানে আপনার বিভিন্ন অঞ্চলে, লন্ডনের বিভিন্ন অঞ্চলে সংখ্যানিক 100 এর বেশি আমার ব্যারিস্টাররা আছে যারা খুবই খুবই এক্সপার্ট। আমি সবসময় তাদেরকে প্রতিনিয়ত বড় বড় কেসের মধ্যে তাদেরকে আমি ইউজ করি এবং আমরা একসাথে কাজ করি। আপনার as many clients enjoy a good reputation and have never been involved in the criminal process before, we understand the distress that they can be feeling, and therefore you will need to get a specialist criminal defense solicitor who will provide the best advice and defense possible. আমি জানি আমাদের কমিউনিটির মেম্বাররা যারা বড় বড় এই ক্রিমিনাল কেসের মধ্যে পড়েছে, মনে করেন ফ্রড, মানি লন্ডারিং, মার্ডার বা আরো জিবিএইচ, এবিএইচ, আর অনেক ধরনের কেস, রেপ কেস, অনেক বড় বড় কেসের মধ্যে হঠাৎ করে পড়ে গেছে বিভিন্ন কারণে। এবং এটা বলাটা ঠিক হবে না যে তারা আসলে এগুলোর জন্য অপরাধী, কারণ এখানে তাদের অনেক ডিফেন্সও আছে, অনেকগুলো তারা হিমশিম খাইয়া যায়, অনেক জিনিসগুলো তারা তারা না জানা অবস্থায় তাদের অজান্তে জিনিসটা ঘটে গেছে। এগুলো এত কমপ্লিকেটেড আপনার ল এন্ড প্রসিজার গুলো, সেখানে আপনার রেপিউটেবল ওয়েল এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ল সলিসিটরের কাছে না গেলে আপনার কাজ হবে না। আমি সাধারণত কেস নেওয়ার সাথে সাথে আমি আরো একজন হাইলি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারকেও আমি এনগেজ করে ফেলি। তখন আমি এবং আমরা দুইজনে মিলে, সলিসিটর ব্যারিস্টার, আমরা দুইজনে মিলে একসাথে আমরা ওই কেসের উপরে কাজ করি এবং উই ট্রাই আওয়ার বেস্ট টু ব্রিং দ্য বেস্ট পসিবল আউটকাম। এটা আপনার দরকার হবে যদি আপনি রাইট সলিসিটরের কাছে যান, এক্সপেরিয়েন্সড লয়ারের কাছে যান, they will try their best to bring the best possible outcome for your case. এটা হইল আপনার প্রথম, আপনাকে সিলেকশন করতে হবে, লয়ার সিলেকশন করা, এটা হইল আপনার প্রথম কাজ। বিভিন্ন অফেন্সের জন্য মানুষ চার্জ হচ্ছে, এটা আপনার একটা দুইটা অপরাধ না, বিভিন্ন ধরনের অপরাধ আছে এই ক্রিমিনাল কোর্টের মধ্যে যাচ্ছে কেসগুলো। আমরা আমার যে ব্যানার গুলো আছে এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের পিছনের ব্যানারের মধ্যে আপনারা দেখতেছেন অনেকগুলো ওয়ার্ডিং লেখা আছে যে ড্রাগ অফেন্সেস, ফ্রড, ডোমেস্টিক ভায়োলেন্স, বার্গলারি, ফ্রড, তারপর আপনার অ্যাসল্ট, এবিএইচ, জিবিএইচ, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইম, সেক্সুয়াল অফেন্সেস, রেপ, এই মার্ডার, এইগুলা মানে বিশাল বিশাল আপনার কেসগুলো।
ক্রাউন কোর্টে এবং ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু হয়, এগুলা ইনভেস্টিগেশন শুরু হয় আপনার পুলিশ স্টেশন থেকে। আপনার ড্রাগ অফেন্স গুলো বেশি বেশি হচ্ছে। আমি অনেকগুলো কেস এগুলো করি। আমি সেই অনেক কেসগুলো আমি করেছি। ড্রাগস ইম্পোর্টেশন, ড্রাগস কাল্টিভেশন, আমি এমন কেস করেছি যেখানে হিউজ একটা ক্যানাবিস ফ্যাক্টরি পাওয়া গেছে। তারা ঘরের উপরে ছাদের মধ্যে ক্যানাবিস গ্রো করতেছিল, ক্যানাবিস তারা গ্রো করতেছিল, কাল্টিভেট করতেছিল, এবং তাদেরকে কাল্টিভেশন অফ ক্যানাবিসের জন্য সাপ্লাই এবং প্রোডাকশনের জন্য চার্জ করা হয়েছিল। সে অনেক বড় কেস, প্রায় 3 মাস ধরে আপনার ট্রায়াল হয়েছিল, এবং আরো অনেকে আপনার ছিল, এটার ডিফেন্ডেন্ট ছিল। এবং এই কেসটা আপনার একটা বড় ধরনের কেস, যেখানে ড্রাগস কাল্টিভেশন, ড্রাগস ট্রাফিকিং, ড্রাগস আপনার সাপ্লাই, হ্যাঁ, ড্রাগস পজেশন, সব অফেন্স গুলো আপনার চার্জ হয়েছিল। অনেকগুলো চার্জ হয়েছিল। মনে করেন ড্রাগস এর পজেশনে পাওয়া সেটা একটা অপরাধ, ড্রাগস পজেশনের পরে ড্রাগস যদি সাপ্লাই এর মধ্যে পাওয়া যায় সেটা আরেকটু বড় অপরাধ। ড্রাগস যদি প্রডিউস করা হয়, কাল্টিভেট করা হয়, প্রোডাকশন করা হয়, সেটা তখন আরো বড় অপরাধ হয়। এবং ড্রাগস ট্রাফিকিং করা আপনার এটা আরো বড় ধরনের অপরাধ হয়। এই যে অপরাধগুলো, আরেকটা অপরাধ হচ্ছে যেটা প্রায় কেসগুলো আমার কাছে আসছে, সেক্সুয়াল অফেন্স, যে রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট, এবং আত্মীয় স্বজনের মধ্যেই আপনার সেক্সুয়াল অ্যাসল্টের এলিগেশন করতেছে। অনেক কেসগুলো আমার কাছে আসছে যে রিলেটিভরা ইয়াং থাকা অবস্থায়, 10-12 বছর ছিল বয়স, তখন মানে চাইল্ডহুডের মধ্যে অ্যাবিউজ করা হয়েছে, তাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাবিউজ করছে। এখন তারা অ্যাডাল্ট হয়ে গেছে, এখন তারা 20 বছর, 22 বছর, 30 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তারা যে অ্যাবিউজ হয়েছে সেটা তারা এখনো বুঝতে পারে নাই। তারা এই কেসগুলো এখন কোর্টের মধ্যে নিয়ে আসছে। এখানে কোনো টাইমের কোনো লিমিটেশন নাই, এই কেসগুলো এখন কোর্টে আসতে পারে। এগুলো অনেক কিছু বলার আছে দর্শক, আজকে সময়ের অভাবে আর ডিটেলস বলা সম্ভব হচ্ছে না। হয়তো নেক্সট সেগমেন্টে, নেক্সট প্রোগ্রামে, আরেকদিন যখন প্রোগ্রাম হবে তখন সেক্সুয়াল অফেন্সের উপর আমি একটু মোর ডিটেলস আলাপ করব। আজকের প্রোগ্রামটা কাল সকাল এনটিভিতে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখানো হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারে লগ ইন করলে আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এই নামে গুগলের মধ্যে সার্চ করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।